হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট ছোট বন্ধুরা, আমার শিক্ষার্থীরা, আমার ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালাম সকলকে। বড়দেরকে আমার নমস্কার ও প্রণাম জানাই। আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং বড়রা ভালো আছেন। তো বন্ধুরা, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশানটি অল করে দাও। তাতে কী হবে, যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তাহলে খুব শীঘ্রই সেটা তোমাদের কাছে সবার আগে দ্রুত পৌঁছে যাবে। এবং অবশ্যই তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। কমেন্ট করলে কি হয়, কমেন্ট করলে আমরা ভিডিওটি তো করছি, যেটা তোমরা কমেন্ট করছো, কিন্তু এই ভিডিওর উপর কমেন্ট করলে কি হয়, আমরা আগামী দিন আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত বোধ করব। এবং তোমাদের কথা ভেবেই বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তোমাদের কথা ভেবেই কিন্তু মূলত ভিডিওগুলো তৈরি করা। তাই তোমাদের যদি তোমরা সফলতা লাভ করো তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রমটাও সফল বলে মনে করব। তো বন্ধুরা, সকলে সঙ্গে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকব। এবং তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে একসময় আমার এই চ্যানেলের নাম ছিল এডুকেশন এক্সক্লুসিভ। বিশেষ কারণবশত বাধ্য হয়ে আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি, রেখেছি ARTS, আর্টস উইথ বিডি। ঠিক আছে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সরাসরি একবার সার্চ অপশনে গিয়ে ইউটিউবে সেখানে একবার চেক করে দেখে নিতে পারো। যদি মনে হয় যে ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। বলবো যদি ভিডিও যদি কোনো কারণে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, ইতিপূর্বে আমি আমার এই চ্যানেলে নবম শ্রেণী যারা শিক্ষার্থী রয়েছে বা যারা নবম শ্রেণীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট রয়েছে বা আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও বলবো যে তোমরা জানো যে ইতিপূর্বে আমি আমার এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের যেহেতু থার্ড টার্মের যে পরীক্ষাটা হবে নভেম্বরে, 90 নম্বরের পরীক্ষা হবে, তোমরা প্রত্যেকেই জানো। এবং বেশিরভাগ স্কুলেই মনে হয় সম্ভবত জানো যে তোমরা পুরো বইটাই পরীক্ষা নেবে। তবে কতিপয় স্কুল, কিছু স্কুল কিন্তু তারা দু একটি করে অধ্যায় বাদ দিতে পারে। তো এবার তোমরা যে 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 স্কুলে পড়ো তোমরা সেই সেই স্কুলের সঙ্গে স্যারেদের সঙ্গে একটু জিজ্ঞাসাবাদ করে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করে দিও। তো বন্ধু, ইতিপূর্বে দেখেছো যে তোমরা আমি এই চ্যানেলে তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, প্রথম অধ্যায় এইরকম তারা কতগুলো সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি বা ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিও ডেসক্রিপশানে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের আরও পূর্বে যে কটি ভিডিও আমি করেছি বা চ্যানেলে আপলোড করেছি তার প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু একটু চেক করে নিও। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের কাজে আসবে ভেবেই কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা বা সময়কে খুঁজে বার করে একটু সময় বার করে সেই ভিডিওগুলো তৈরি করছি। তাই তোমাদের আশা করি কাজে লাগবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সার্কেলে চ্যানেলের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও। যদি বন্ধুর ভালো লেগে থাকে সেই বন্ধুকে অবশ্যই চ্যানেলটি শেয়ার, যদি মনে হয় যে আমি সাবস্ক্রাইব করে লাভবান হব তাহলে সেই বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাকেও আগাম ধন্যবাদ। বন্ধু দেখো, আমি এখানে লিখেছি যে ক্লাস 9 হিস্ট্রি সাজেশন সেকেন্ড অধ্যায়। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় অধ্যায় কী নাম, না তোমাদের দ্বিতীয় অধ্যায় কী নাম রাখা হয়েছে? তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম রাখা হয়েছে নেপোলিয়ান ও তার বিভিন্ন যে সময়কালে যে কার্যকলাপ সে সম্পর্কে, বা নেপোলিয়নের আদর্শবাদ। বিভিন্ন যে নামগুলো রয়েছে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া রয়েছে দেখছি। তো এ নিয়ে কোনো দ্বিমত নেই যে আমাদের দ্বিতীয় অধ্যায়টা মেনলি আমাদের নেপোলিয়ান সংক্রান্ত অধ্যায়। এটা আমাদের একদম সোজা কথায় জেনে রাখা ভালো। তো এই অধ্যায় থেকে তোমরা কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো, কোন 4 নম্বরের প্রশ্নগুলো এবং 8 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা করবে, যেগুলো তোমাদের থার্ড টার্মে যে পরীক্ষা হবে 90 নম্বরের, সেই থার্ড টার্মের পরীক্ষায় তোমাদের কাজে আসতে পারে। দেখেছো আমি ইতিপূর্বেই আমার এই চ্যানেলে আমি যে আপলোড করেছি ভিডিও ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় বা প্রথম অধ্যায়, সেখানে দেখবে 2, 4 এবং 8-এর কিছু নির্বাচিত প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। আমি সাজেশান এখানে লিখেছি বটে, তবে ওটা কিন্তু নির্বাচিত প্রশ্ন, তোমরা জেনে রেখো। সাজেশান বলে কিছু হয় না, কারণ সাজেশান বেস করে তুমি যদি পড়ে যাও
আর সেখানে যদি দেখো সাজেশনের বাইরে প্রশ্ন এসেছে তাহলে কিন্তু আমাকেই ধরবে, তোমরা আমাকেই ধরবে। তার চেয়ে বরং বইটা থরোলি রিডিং পড়ে যাও, খুঁটিয়ে পড়ে যাও টেক্সট বুক, তাতে শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করতে পারবে। এবং যদি নির্বাচিত প্রশ্নের বাইরেও কোনো প্রশ্ন এসে থাকে তাহলে টেক্সট বইটা রিডিং পড়া থাকলে তোমরা খুব সহজে সেই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও সকলকে অনুরোধ করছি, বারে বারে বলছি, টেক্সট বই তোমরা খুঁটিয়ে পড়বে, টেক্সট বই খুঁটিয়ে পড়বে। এবার যার যেমন সহায়িকা আছে, কেউ প্রাইভেট টিউশনে যাও, কারো স্কুল টিচার রয়েছে, কেউ বাড়িতে ব্যক্তিগতভাবে সহায়িকা নিয়ে পড়ছো, সবই ঠিক আছে, কিন্তু টেক্সট বইটা সবাইকে আমি অনুরোধ করব একটু খুঁটিয়ে পড়ে যেতে। তো বন্ধু, এবার আমি সরাসরি আমাদের যে আজকের মূল ভিডিও পর্ব সেখানে চলে যাই। ওকে, দেখো নেপোলিয়ান অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের কতগুলো প্রশ্ন করবে বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম তারা কয়েকটা নির্বাচিত প্রশ্ন আমি স্থির করেছি। আমি এখানে তোমাদের এই অধ্যায়ের জন্য মেনলি 2 নম্বরের জন্য 25টা প্রশ্নকে আমি নির্বাচিত করেছি, এবং 25টা প্রশ্নই তোমরা শুনলে বা তোমরা যে ভিডিওটি দেখবে যে 25টা প্রশ্নই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে বা ইতিপূর্বে বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলো দিয়েছে। তোমরা জানো সেকেন্ড অধ্যায়টা তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় হয়েছিল, তো তোমাদের কিছু ধারণা রয়েছে। এর সঙ্গে আরও বলবো যে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, হ্যাঁ, তোমরা ভিডিওটা ফুল লেন্থ দেখতে থাকো ধৈর্য সহকারে, তোমাদের কাজে আসবে। স্কিপ করে দেখলে আমি হয়তো কিছু কি পয়েন্ট বললাম, সে কি পয়েন্টের জায়গায় তুমি মিস করে গেলে স্কিপ করে দিয়ে। ফলে তাই বলছি, অনুরোধ করছি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এবং ভালো লাগবে বলেই মনে হয়, যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট বক্সে জানিও যে আপনার এই মানে যে পদ্ধতি, সেই পদ্ধতি আমার ঠিক পছন্দ হচ্ছে না বা একটু কি মডিফাই করলে ভালো হয় আমাকে জানিও। চলো শুরু করি। দেখো 2 নম্বরে যে 25টা প্রশ্ন আমি নির্বাচিত করেছি তার মধ্যে আমি প্রথমে রেখেছি 18 ব্রুমেয়ার বলতে কী বোঝো। 18 ব্রুমেয়ার বলতে কী বোঝো, আমি বানানটা বলে দিচ্ছি, বয়রা ফলা হস্যৌ ময়েকা অন্তস্থ একা র। কী বললাম? 18 ব্রুমেয়ার বলতে কী বোঝো। নেক্সট 2 নম্বরের প্রশ্ন রেখেছি সিজাল পাইন প্রজাতন্ত্র কী। তোমরা প্রত্যেকেই নামটার সঙ্গে পরিচিত, সিজাল পাইন প্রজাতন্ত্র কী। আমি আবার বলবো, 2 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি কোনো পয়েন্ট দেওয়ার হয়ে থাকে, পয়েন্ট তোমরা অবশ্যই দিতে পারো, পয়েন্ট দিলে খুব ভালো হয় এবং তাদের নাম্বারটা ক্যারি করার সম্ভাবনা বেশি বেড়ে যায়। নেক্সট আমি যেটা রেখেছি কোড নেপোলিয়ন কী, 2 নম্বরের জন্য, 2 নম্বরের জন্যই করবে, 4 নম্বরে তো করতে হবে আলাদা করে, কিন্তু কোড নেপোলিয়ন কী এই প্রশ্নটা 2 নম্বরেও তোমরা দেখে যাবে। নেক্সট রেখেছি কাকে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। কি বললাম? কাকে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলা হয়। নেক্সট আমি রেখেছি ব্যাংক অফ ফ্রান্স কে কবে প্রতিষ্ঠা করেন। কি বললাম? ব্যাংক অফ ফ্রান্স কে কবে প্রতিষ্ঠা করেন। নেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরে, যে কনকর্ডাট, ক দন্তন্য ক ডয়ের পাকা ট, কনকর্ডাট যাকে আমরা বাংলায় জানি ধর্ম মীমাংসা চুক্তি কি, ধর্ম মীমাংসা চুক্তি বা কনকর্ডাট কি, এটা তোমরা খুব ভালোভাবে দেখে যাও। নেক্সট রেখেছি কনকর্ডাট চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়। কি বললাম? কনকর্ডাট চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়, এগুলো 8 নম্বর গেল, মানে 2 নম্বরের প্রশ্ন 8টা। নেক্সট 2 নম্বরের প্রশ্ন 9 নম্বর, লিজিয়ন অফ অনার কি। তোমরা জানো যে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন অফ অনার, তো সেই লিজিয়ন অফ অনার কি সেটা কোশ্চেনে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, আর একেও আসতে পারে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, খুব ভালো করে করবে। দুটো প্রশ্ন মেনলি এখানে হয়, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, আর নেপোলিয়নকে ধ্বংসকারী সন্তান বলা হয় কেন বা ধ্বংসকারী বলা হয় কেন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। কি বললাম? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এবং নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট আমি রেখেছি অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব কী। আবার আমি রিপিট করছি, অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব কী, খুব ভালো করে করবে। অনেক সময় অ্যামিয়েন্সের সন্ধি কিন্তু আবার 1 নম্বরেরও আসতে পারে, সেই জন্যই বলছি খুব ভালো করে তোমরা এটা করো, অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব কী। নেক্সট যেটা রেখেছি সেটা হচ্ছে কনফেডারেশন
অফ দ্য রাইন কি বললাম, কনফেডারেশন অফ দ্য রাইন কি, আমি আবারও রিপিট দিচ্ছি, কনফেডারেশন অফ দ্য রাইন কি। নেক্সট আমি রেখেছি গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কি, রিপিট বললাম আরেকবার, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কি। এই যে দুটো প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন এবং গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসতে পারে। আবার আমি বলছি, কনফেডারেশন অফ দ্য রাইন কি এবং গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ কি, দুটো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। তোমরা জানো যে এই প্রশ্নটা তোমাদের হয়তো কিছু স্কুলে সেকেন্ড টার্মের পরীক্ষা এসেছিল, 4এও এসেছিল, অনেক স্কুলে 2এও এসেছিল, তাই এই প্রশ্নটা এবারেও কিন্তু জোর দিতে হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। নেক্সট রেখেছি 2 নম্বর প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল কি। একটু খুব ভালো করে দেখে যায় বন্ধু, অর্ডার্স ইন কাউন্সিল কি। এরই সঙ্গে একটা প্রশ্ন হবে বা আলাদা হবে, মিলান ডিক্রি কি। তোমরা জানো যে অর্ডার্স ইন কাউন্সিল এবং মিলান ডিক্রি কেন জারি করা হয়েছিল, অবশ্যই তোমাদের মনে থাকা উচিত, যেহেতু তোমরা সদ্য 5-6 মাস আগে পড়ে এসেছো, তাই ভোলার এটা কথা নয়। অর্ডার্স ইন কাউন্সিল বা মিলান ডিক্রি কি। নেক্সট ফন্টেন ব্লু সন্ধি কি, বা ফন্টেন ব্লু সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এটা দেখবে। নেক্সট দেখবে খুব গুরুত্বপূর্ণ, গ্র্যান্ড আর্মি কি। তোমরা জানো গ্র্যান্ড আর্মি নেপোলিয়নের ছিল, হ্যাঁ, সেই গ্র্যান্ড আর্মি কি, তাদের কত সেনা ছিল, কবে প্রতিষ্ঠিত হয়, তার সেনাপতি যদি লিখতে পারো খুব ভালো হয়, কে ছিল। এই যে গ্র্যান্ড আর্মি কি, এটাকে গুছিয়ে লিখতে হয় তোমাকে 2 নম্বরের মতো। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ, পোড়ামাটি নীতি কি, যেটা বহু স্কুলের স্যারেরা বলে থাকে যে পোড়ামাটি নীতি যদি পরীক্ষায় না পড়ে তাহলে স্যার প্রশ্নই হয় না, শোনা যায়। তো পোড়ামাটি নীতি কি, সেটা একটু খুব ভালো করে দেখে যাও 2 নম্বরের। নেক্সট রেখেছি 2 নম্বরের, স্পেনীয় ক্ষত কি। কি বললাম, স্পেনীয় ক্ষত কি। তোমরা জানো যে স্পেনীয় ক্ষতই যে নেপোলিয়নের পতনটাকে অনিবার্য করে তুলেছিল, এটাকে আমরা আইবেরীয় উপদ্বীপের যুদ্ধও বলে থাকি। কি বললাম, বা পেনিনসুলার ও আমরা বলে থাকি, আইবেরীয় উপদ্বীপের যুদ্ধ বা স্পেনীয় ক্ষত কি। নেক্সট হচ্ছে জাতিসমূহের যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ, জাতিসমূহের যুদ্ধ। এবং অবশ্যই তোমরা করে রাখবে যে এই যুদ্ধের অপর নাম কি। তোমরা জানো জাতিসমূহের যুদ্ধের অপর নাম কি, তাই এটা 1 নম্বরের জন্য করে রাখবে, এর অপর নাম কি। আর জাতিসমূহের যুদ্ধ কি, ওটা তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। জাতিসমূহের যুদ্ধের অপর নাম কি, হয়তো যারা পারবে না তাদের জন্য বলে দিচ্ছি, লিপ জিগের যুদ্ধ বা লাইফ জিগের যুদ্ধ বলা হয়, লেখা হাস্যই প বলা হাস্যই প বরিজাস্যই গ, লিপ জিগের যুদ্ধ বা লাইফ জিগের যুদ্ধ। নেক্সট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শত দিবসের রাজত্ব কি। বন্ধু খুব ভালো করে দেখবে, শত দিবসের রাজত্ব কি, এটা 4এও আসতে পারে, আমি 4এও রেখেছি এটা, হ্যাঁ। নেক্সট 2 নম্বরে হচ্ছে ওয়াটারলু যুদ্ধ কি। তোমরা জানো যে নেপোলিয়নকে ওয়াটারলু যুদ্ধ, নীল নদের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো করতে হয়েছিল। তো সেই ওয়াটারলু যুদ্ধ কি, মেনলি তোমরা কি লিখবে এগুলো, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, সেনাপতিকে, কে পরাজিত হয়েছিল, কে জয়ী হয়েছিল, আর কি গুরুত্ব হতে পারে, এই কটার উপর নির্ভর করে লিখলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। নেক্সট আমি রেখেছি 2 নম্বরের প্রশ্ন, নীল নদের যুদ্ধ কি। নীল নদের যুদ্ধ কি, এখানেও কি লিখবে, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে নীল নদের যুদ্ধ হয়েছিল, এর সেনাপতি কে ছিল, কে জয়ী হয়েছিল, আর যদি কোনো গুরুত্ব থাকে সেই গুরুত্ব তোমরা লিখে দেবে। মেনলি এই 25টা প্রশ্ন তোমরা কিন্তু 2 নম্বরের অধ্যায়ে দেখে যাবে, নেপোলিয়ান অধ্যায়ে। কারণ এই 2 নম্বরের এই 25টা প্রশ্ন নেপোলিয়ান অধ্যায় থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো কিন্তু আসার মতো। তোমরা দেখেছো যারা বিভিন্ন স্কুলে পড়ে থাকো, 9-এ যারা শিক্ষার্থী রয়েছে, 9ম শ্রেণীর, তোমরা দেখবে যে তোমরা যখন ফার্স্ট টার্ম পরীক্ষা দিচ্ছিলে, তোমাদের 40 নম্বর পরীক্ষা হয়েছিল ফরাসি বিপ্লব, নেপোলিয়ান অধ্যায়, আর বহু স্কুলে 3 নম্বর অধ্যায় হয়তো নিয়েছে। তো সেই জন্য বলছি বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্নভাবে প্রশ্নগুলো এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে, তোমরা একটু খেয়াল করে দেখবে। এবং যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পাবলিশার্সের, সেখানেও তোমরা দেখবে যে তোমাদের এই যে মানে নেপোলিয়নের যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নগুলোকে বিভিন্নভাবে কিন্তু দেওয়া রয়েছে। তাই চেষ্টা করবে যে প্রশ্নগুলোকে সঠিকভাবে উত্তরগুলো করে যাওয়ার, এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে। আমি বারে বারে রিকোয়েস্ট করছি, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, বেশি বাড়িয়ে লেখার কোনো সম্ভাবনা নেই। তোমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখলে তোমরা কিন্তু সফল হবে। কারণ ওখান থেকে আমাদের মানে বোর্ড থেকে বা আমাদের যে WBBSE বোর্ড রয়েছে, সেখান থেকে প্রত্যেকবারই বলা হচ্ছে বা ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে তোমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো, যেটুকু চেয়েছে তোমরা সেটুকুরই অ্যান্সার লিখবে, বাড়িয়ে লেখার এখানে কোনো অবকাশ নেই। আবারও বলছি, বাড়িয়ে লেখার কোনো অবকাশ নেই বা বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই। যেটুকু তোমার কাছ থেকে উত্তর জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মাধ্যমে,
কেবল সেইটুকুরই উত্তর খাতায় লিখে আসবে, তাতেই দেখবে পরীক্ষক নাম্বার তোমাকে দিয়ে দিয়েছেন। তাই অহেতুক বাড়িয়ে লেখার কোনো প্রসঙ্গই নেই। চলো বন্ধু, এবার সরাসরি চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে কি প্রশ্ন এই দ্বিতীয় অধ্যায় থেকে হতে পারে, মানে তোমাদের যে নেপোলিয়নের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে 4 নম্বরের কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে একটা ছোট্ট কয়েকটা নির্বাচিত প্রশ্ন আমি রেখেছি, 7টা কি 8টা। সেই 7টা বা 8টা নির্বাচিত প্রশ্ন যদি তোমরা একটু দেখে যাও তাহলে দেখবে যে নেপোলিয়ন অধ্যায় থেকে তোমাদের মোটামুটি তোমরা এই প্রশ্নগুলোর ভেতর থেকে মধ্যে থেকে পেয়ে যেতে পারো পরীক্ষার জন্য, মানে কমন হিসেবে যেটাকে বলা হয়। তো সেই নির্বাচিত 8টা প্রশ্ন বা 7টা প্রশ্ন কি কি সেটা একটু শুনে নাও তোমরা বা ভিডিওটা দেখে নাও। যে প্রথম হচ্ছে আমি টিকা হিসেবে রেখেছি কোড নেপোলিয়ন। তোমরা জানো যে এই অধ্যায়ের জন্য অত্যন্ত হট ফেভারিট একটা প্রশ্ন কি কোড নেপোলিয়ন। এটা 4 নম্বরের প্রশ্ন। তোমরা জানো 4 নম্বরের প্রশ্ন কি লিখবে। অবশ্যই কিন্তু আমি বলেছি বিভিন্ন ভিডিওয় যে তোমরা অবশ্যই ভূমিকা লিখবে, আর্টের ক্ষেত্রে ভূমিকা লিখবে এবং মাঝে যেটা চেয়েছে সেটা মানে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমরা লিখবে, 3-4টে পয়েন্ট দিয়ে লাস্টে অবশ্যই মূল্যায়ন লিখবে বা উপসংহার লিখবে। ভূমিকা উপসংহার 4 বা 8-এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বলা যায়, মানে দিতেই হবে তোমাকে। আর মাঝখানে তুমি পয়েন্ট দিয়ে বিভিন্নভাবে লেখো যেগুলো চেয়েছে, যা যা কোশ্চেনে জানতে চেয়েছে সেটা তুমি পয়েন্ট দিয়ে লিখবে মাঝে। কিন্তু প্রথমে শুরুতে ভূমিকা আর লাস্টে কিন্তু মূল্যায়ন বা উপসংহার যেন থাকে, বা তুমি তোমার ওই পয়েন্টটা চেঞ্জ করে তুমি তোমার নিজস্ব মতামত লিখতে পারো, হ্যাঁ, সেখানেও কিন্তু চলবে। তো নেক্সট দেখো আমি 8 নম্বরের জন্য নেক্সট কী রেখেছি বা 4 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। কি বললাম, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, এটা 4-এ দেখবে। আমি এর সঙ্গে আরেকটা রেখেছি যে নেপোলিয়নকে বিপ্লবের অগ্নিময় তরবারি কেন বলা হয়, বা এই দুটোকে একসঙ্গে অথবা দিয়ে হতে পারে, কারণ একই প্রায় উত্তর। তো নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়, একই প্রশ্ন। ঠিক আছে, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়, এটা দেখে যাও খুব ভালো করে। নেক্সট রেখেছি টাফালগারের নৌযুদ্ধ টিকা হিসাবে। হ্যাঁ, 4 নম্বরের টাফালগারের নৌযুদ্ধ বহু স্কুলে পড়েছে এবং কোশ্চেন পেপারে মানে বিভিন্ন পাবলিশার্সের যে কোশ্চেন ব্যাংক রয়েছে মানে বা প্রশ্ন বিচিত্রা রয়েছে বিভিন্ন কোম্পানির, সেখানেও কিন্তু দেখবে যে এই যে কোড মানে কোড নেপোলিয়ন, টাফালগারের নৌযুদ্ধ, এগুলো কিন্তু বহুবার বহু পাতায় পাতায় প্রশ্ন এসেছে, বহু বিভিন্ন নামি দামি স্কুলে কিন্তু এসে থাকে এই প্রশ্নগুলো। নেক্সট হচ্ছে নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেন, এটাও গুরুত্বপূর্ণ। এটাকে এই প্রশ্নটাকে আমরা অনেকেই অবহেলা করে চলে যাই, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল। নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেন, এটা তোমরা ভালো করে দেখবে। কি বললাম, নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেন। আচ্ছা, নেক্সট রেখেছি টিকা হিসাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। আমি আবারও বলছি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। কি বললাম, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। তোমরা এটা 2-এও দেখবে, 4-এও দেখবে। হ্যাঁ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনার্স লেভেলেও গুরুত্বপূর্ণ যারা অনার্সে পড়াশোনা করছে। এখন তো জানো যে 4 ইয়ার্স বিএ ডিগ্রি চালু হয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সিলেবাসে যখন রয়েছে যেখানে যে সেমিস্টারে, তাদের ক্ষেত্রেও কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে দেখেছি উপদ্বীপের যুদ্ধ টিকা বা স্পেনীয় ক্ষত। উপদ্বীপের যুদ্ধ টিকা হিসাবে বা উপদ্বীপের যুদ্ধ নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী, এটা একটু দেখে যাও। নেক্সট দেখবে হচ্ছে শত দিবসের রাজত্ব, অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ। শত দিবসের রাজত্ব টিকা হিসাবে দেখে যাও। শত দিবসের রাজত্ব, তোমরা জানো যে নেপোলিয়ন কে নির্বাসন দেওয়া হয়েছিল, তো সেখান থেকে ফিরে এসে তিনি পুনরায় 100 দিন রাজত্ব করেছিলেন, সেটাকে আমরা 100 দিবসের রাজত্ব বলে থাকি। এবং বিভিন্ন দেখবে যে কীভাবে উনি সেই 100 দিবসের রাজত্ব উনি শাসন কায়েম করেছিলেন, কীভাবে তিনি শাসন ব্যবস্থা চালিয়েছিলেন এবং কবে তিনি আসছেন রাজত্ব করতে, কবে তিনি তার শাসন ব্যবস্থা মানে 100 দিবসের রাজত্ব শেষ হচ্ছে, এইগুলো আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। নেক্সট 4 নম্বর লিখেছি টিকা ওয়াটারলুর যুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ 4 নম্বরের ওয়াটারলুর যুদ্ধ। ঠিক আছে, মেনলি এই কটা প্রশ্ন তোমরা 4 নম্বরের জন্য দেখে যাবে। তাহলে 2 নম্বর অধ্যায় থেকে মানে নেপোলিয়ন ও তার আদর্শবাদ যে অধ্যায় রয়েছে তোমরা জানো, সেখান থেকে তোমরা কিন্তু যাই প্রশ্ন দিই না কেন 4 নম্বরের মোটামুটি এই নির্বাচিত কয়েকটা প্রশ্ন তোমরা দেখে গেলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এবং তোমরা তার যথাযথ উত্তরও লিখতে পারবে, এই আশা রাখি। সেই সঙ্গে এটাও বলে দিই যে 25টা 2 নম্বরের প্রশ্ন বললাম এবং যে 7টা বা 8টা আমি
4 নম্বরের প্রশ্ন তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায় থেকে বললাম। তো একটা কথা বলি, যদি কারো কোনোভাবে উত্তর পেতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও যে আমি এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেওয়ার। অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে যে অন্তত ছেলেমেয়েরা ভিডিওগুলো দেখছে এবং তোমাদের কাজে লাগবে এই ভেবেই কিন্তু আমাদের পরিশ্রমটা করার। আমরাও যেহেতু পরিশ্রম করছি তাই আশা করব তোমরাও তোমাদের পরিশ্রমটা করে যাবে। তো বন্ধু, নেক্সট যে আছে আমাদের 8 নম্বরের, মানে দ্বিতীয় অধ্যায়ে যে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেখানে কয়েকটা মাত্র আমি নির্বাচন করেছি, খুব বেশি নেই, 3টে বা 4টে কিন্তু আমি 8 নম্বরের প্রশ্ন নির্বাচিত করেছি। তোমরা জানো সিলেবাসটা যে কীভাবে প্রশ্নপত্র তৈরি হবে, যে 2 নম্বরের 11টা প্রশ্ন তোমাদের লিখতে হয় থার্ড টার্মের জন্য, মাধ্যমিকেও তাই। তোমরা এখন টেস্ট পরীক্ষা দেবে বা ফাইনাল দেবে, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছো, সবার উদ্দেশ্যেই বলছি, তোমাদের ক্ষেত্রে কী হবে না, 2 নম্বরের জন্য 11টা প্রশ্ন লিখতে হয়, 11 দোকানে 22, ঠিক আছে। নেক্সট 4 নম্বরে তোমাদের 6টা লিখতে হয়, 4 6 24, আর তোমাদের 8 নম্বরের জন্য 1টা লিখতে হয়, 8 থাকে। সেটা 8টায় 5 + 3 হতে পারে, 3 + 5 হতে পারে, 6 + 2 হতে পারে, 4 + 4 হতে পারে। এবার সেটা যিনি প্রশ্ন করবেন তার উপরে ডিপেন্ড করবে উনি কিভাবে কি দেবেন না দেবেন। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরে কোন কোন প্রশ্নগুলো করে গেলে তুমি পরীক্ষায় পেতে পারো, সেই কয়েকটা নির্বাচিত প্রশ্ন আমি তোমাদের সামনে উত্থাপন করছি, দেখো তোমাদের মতের সঙ্গে মেলে কিনা। হ্যাঁ, প্রথমে আমি রেখেছি যে নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। তোমরা জানো যে নেপোলিয়ন বিভিন্ন সংস্কার কার্য করিয়েছিলেন। হ্যাঁ, সেটা আর্থিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, শিক্ষা হোক, বিভিন্ন দিকে উনি সংস্কার করেছিলেন। সেই সংস্কারগুলো পয়েন্ট আকারে আমাদের লিখতে হবে, এবং অবশ্যই আমি বলেছি যে ভূমিকা এবং উপসংহার লাস্টে বা মূল্যায়ন লাস্টে কিন্তু দিতেই হবে, এবং দিতেই হবে। এবং ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। এটা 4 ইয়ার্স যারা কলেজে বিএ ডিগ্রি লেভেল করছে, ইতিহাসে সাবজেক্ট রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু নেপোলিয়নের বিভিন্ন সংস্কার কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, নেপোলিয়নের পতনের কারণ। তোমরা জানো যে নেপোলিয়নের পতন কিন্তু কোনো একটিমাত্র কারণের জন্য হয় না বা হয়নি, শুধুমাত্র নেপোলিয়ন কেন, পৃথিবীতে যে কোনো শাসকের পতন কোনো একটিমাত্র কারণের জন্য হয় না, বা কোনো যুদ্ধ কোনো একটিমাত্র কারণের জন্য হয় না, তার জন্য একাধিক কারণ নিহিত থাকে বা একাধিক কারণ অন্তরালে থাকে। সেই নেপোলিয়ন কোন কোন পতনের জন্য, মানে কোন কোন কারণের জন্য ওনার পতন হয়েছিল, সেই পতনের কারণগুলো আমাদের লিখতে হবে, তার সঙ্গে অবশ্যই ভূমিকা এবং উপসংহার দিতেই হবে, মাস্ট। নেক্সট আমি রেখেছি নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ, অর্থাৎ তোমরা জানো যে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিল তার গ্র্যান্ড আর্মি নিয়ে। তো নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল এবং তার রাশিয়া আক্রমণের কারণ কী ছিল, তিনি কেন ব্যর্থ হয়েছিলেন এবং তার তাৎপর্য কী ছিল, কী বললাম, এখানে 3টে প্রশ্নকে আমি 8 নম্বরের মধ্যে একসাথে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল, ওর সঙ্গে আমি দিয়েছি নেপোলিয়ন রাশিয়া আক্রমণে কেন ব্যর্থ হয়েছিল, ওর সঙ্গে আমি দিয়েছি নেপোলিয়নের রাশিয়া আক্রমণের তাৎপর্য কী। এই 3টে প্রশ্নকে তোমরা একসাথে একটু দেখে যেও। এবার এর মধ্যে কোনোটা হয়তো 4-এ আসতে পারে, আবার যে কোনো দুটোকে নিয়ে 8-এ আসতে পারে। তাই বলবো যে তোমরা একটু ভালোভাবে দেখবে, এবং যখন পড়ছো পুরো বিষয়টাকে কিন্তু বুঝে পড়বে। হ্যাঁ, বুঝে পড়বে, তাতে দেখবে তোমাদের কাজটা আরও অনেক সহজ হবে। না বুঝে শুধুমাত্র মুখস্থ করবে না, এবং হয়তো তোমরা বলবে যে ইতিহাসের মধ্যে কি বোঝার আছে। অবশ্যই বন্ধু বোঝার আছে, অঙ্কও যেমন বোঝার আছে, ইংরাজি যেমন বোঝার আছে, ঠিক তেমনই ইতিহাসও কিন্তু বোঝার রয়েছে। তাই না বুঝে কোনোভাবেই কিন্তু মুখস্থ তোমরা করবে না। সেজন্যই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই তা বুঝে পড়বে, আর অবশ্যই ধৈর্য সহকারে পড়তে থাকবে। সেই সঙ্গে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা টাইম ধরে, ঘড়ি ধরে লেখা অভ্যাস করো, তাতে তোমাদের ফল খারাপ হবে না, ফল খুব ভালো হবে। এটা আমি বলতে পারি, খুব জোর দিয়ে বলতে পারি। যে প্রশ্নটা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, তোমরা সেটা রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় একবার লিখে
খাতায় লিখে নাও, লিখে শুয়ে পড়ো, দেখবে ওই জিনিসটা তোমরা কোনোদিন ভুলবেই না। যে প্রশ্নের উত্তরটা মুখস্থ হচ্ছে না সেটাকে বারে বারে পড়ো, বারে বারে লেখা অভ্যাস করো, সেটা তৈরি হয়ে যাবে। এবং আবারও বলছি, বুঝে পড়ো, বুঝে পড়লে তোমাদের কম সময়ে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আর না বুঝে পড়লে খুব চিল্লে মিল্লে পড়লে কী হবে, চিল্লে হ্যাঁ জয় জয় চিল্লে চিল্লে পড়ছে, তাদের মুখস্থ তো হবেই না, উপরন্তু তোমার মাথা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাবে, তুমি অত্যন্ত ক্লান্ত হয়ে আসবে। তাই জিনিসটাকে আগে মন দিয়ে রিডিং পড়ো, 2বার 3বার 4বার 5বার 6বার রিডিং পড়ো, দরকার হয় আরও বেশিবার রিডিং পড়ো। রিডিং পড়ে জিনিসটার কি বলতে চাইছি কনসেপ্টটা সেটা মাথার মধ্যে নাও, নিয়ে তারপর সেটাকে আবার ভালো করে পড়ো, দেখো অটোমেটিক সেটা তোমার মনের মধ্যে গেঁথে যাবে, আর তুমি ভুলবেই না। তো বন্ধু, এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় অধ্যায়ে দেখে যাবে। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিগত যে নবম শ্রেণীর ইতিহাসের যে অধ্যায় 6, 7 বা প্রথম অধ্যায় যে ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম, তার লিঙ্কগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করে দেখে নিও। তো বন্ধু, এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বা মূল কথাবার্তা। আগামী দিন খুব শীঘ্রই নবম শ্রেণীর ইতিহাসের যে আরও অধ্যায় রয়েছে চেষ্টা করব তার ভিডিও খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসা চেষ্টা করব। তোমাদের 3rd টার্মের পরীক্ষার আগেই, বহু আগেই কিন্তু আমি তোমাদের ইতিহাসের সাজেশনটা শেষ করে দেওয়ার। বন্ধু নমস্কার, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং দুর্গাপূজায় খুব আনন্দ করো এবং শুভ শারদীয়া, শুভ দুর্গাপূজা, দুর্গোৎসব সকলকে আগাম শুভেচ্ছা। যেহেতু জানো যে কলকাতা থেকে পুজো আরম্ভ হয়ে গেছে, আমাদের দিক থেকে এখনও স্টার্ট হয়নি, খুব শীঘ্রই শুরু হবে, তাই একটু বেশি আনন্দ করো অবশ্যই সকলকে। আর অবশ্যই পড়াশোনার সঙ্গে টাচে থেকো, পড়াশোনার সঙ্গে ডিট্যাচ হয়ে যেও না, একটু অন্তত টাচে থেকো এই কটা দিন, নাহলে কিন্তু মনটা একেবারেই মানে ডিসকানেক্ট হয়ে যাবে। ফলে পুজোর পর কিন্তু মনটাকে পড়াশোনার প্রতি সেইভাবে বসানো যাবে না, একটু একটু টাচে রাখো, তাহলে পুজোর পর কিন্তু সেইভাবে টানতে পারবে। নমস্কার বন্ধু, সকল খুব ভালো থাকো।